সুপ্রিয় শিক্ষার্থী, বৈরাতল গণোচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে তোমাদেরকে পঞ্চম অধ্যায়ে একটা সৃজনশীল সলভ করাবো, যেটা খুবই কমন। তোমরা মনোযোগ সহকারে বুঝবে এবং খাতা কলম নিয়ে টেবিলে বসে পড়ো। দেখো, আজকে সৃজনশীলটা হলো এক্স ও ওয়াই দুটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা 11 ও 9। এখন এক্স এবং ওয়াই বোঝানো হয়েছে প্রতীক অর্থে। আসলে এক্স এবং ওয়াই মৌল দুটি হলো যাদের পারমাণবিক সংখ্যা 11 বা যার পারমাণবিক সংখ্যা 11 সে মৌলের নাম হলো সোডিয়াম, এবং 9 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের নাম হলো ফ্লোরিন। তার মানে আমরা জানতে পারলাম যে এক্স ওয়াই হলো সোডিয়াম ও ফ্লোরিন। যাই হোক, দেখো আমরা প্রশ্ন আছে যোজনী ইলেকট্রন কি, হাইড্রোজেন পানি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন ফ্লোরাইড পোলার যৌগ বলা হয় কেন আমরা ব্যাখ্যা করব, এবং OI2 অণুর বন্ধন গঠন প্রক্রিয়া বর্ণনা করব। OI2 মানে কি, এখানে OI2 বলা হয়েছে যেহেতু Y মানে কি ফ্লোরিন, তাহলে হবে কি F2 অণুর বন্ধন গঠন প্রক্রিয়া। এবার বলছে কি X ও Y দ্বারা গঠিত যৌগের বন্ধন প্রক্রিয়া ডায়াগ্রাম সহ ব্যাখ্যা করব। যাই হোক, আমরা ইনশাআল্লাহ ব্যাখ্যা করি। দেখো, যোজনী ইলেকট্রন দেখো, আমরা এখানে তোমরা অবশ্যই হোয়াইট বোর্ডে নাইট্রোজেন দেখতেছো, নাইট্রোজেন ইলেকট্রন। এখন যোজনী ইলেকট্রন হলো যে তার যোজ্যতা স্তর মানে তার সর্বশেষ শক্তি স্তর। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসের যোজ্যতা স্তরে অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? এখানে দেখো, সর্বশেষ শক্তি স্তর দুইটি অরবিটাল, একটা 2s একটা 2p। 2s এবং 2p অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন কয়টি? 2 + 3 সমান 5। তার মানে জানলাম নাইট্রোজেনের যোজনী ইলেকট্রন হলো 5। তাহলে আমরা এখান থেকে সংজ্ঞা দেব যে কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকে, অর্থাৎ নাইট্রোজেনের শেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? 5টি ইলেকট্রন আছে। তার সংজ্ঞাটা আমরা এইভাবে বলবো, কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকে তাকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বা যোজনী ইলেকট্রন। তাহলে এটা হলো, আরেকবার বলতেছি, খেয়াল করো, কোন মৌলের সর্বশেষ শক্তি স্তর মানে কত? 2। সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন আছে তাকে ওই মৌলের যোজনী ইলেকট্রন বলা হয়। এখন নাইট্রোজেনের শেষ শক্তি স্তরে 2 + 3 = 5, অর্থাৎ 5টি ইলেকট্রন আছে। এবার দেখো আমরা যোজনী ইলেকট্রন কি হলো। এবার দেখো আমরা শিখব পানিকে বা HCl কে অথবা হাইড্রোজেন ফ্লোরাইড অথবা HCl কে পোলার যৌগ বলা হয় কেন। এখন পোলার যৌগ ব্যাখ্যা করতে গেলে আমাদের কিছু মান জানা দরকার। যেমন খেয়াল করো, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হলো 2.1। এখন এখানে পোলার যৌগ বলা হয় কেন, এগুলো জানতে গেলে অবশ্যই আমার জানতে হবে কি তড়িৎ ঋণাত্মকতার মান। আর পোলার যৌগ হলো যে দুটি পরমাণুর মধ্যে যদি ধনাত্মক এবং ঋণাত্মক মান সৃষ্টি হয়, সমযোজী বন্ধনে আবদ্ধ। তবে খেয়াল করো, সমযোজী বন্ধনে দুটি পরমাণুর মধ্যে দেখো যদি ধনাত্মক বা ঋণাত্মক মান সৃষ্টি হয়, সমযোজী বন্ধনে কোন যৌগের মধ্যে
বা কোনো অণুর মধ্যে যদি ধনাত্মক অথবা ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয় সেটা বলা হয় পোলার যৌগ। আর যদি সহজভাবে বলে যে কোন যৌগের মধ্যে যদি আংশিক ধনাত্মক বা আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয় তাকে বলা হয় পোলার যৌগ। আগে বলতেছি কোন যৌগের কোন সমযোজী যৌগের মধ্যে যদি আংশিক ধনাত্মক বা আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়, যেমন দুইটাই সমযোজী যৌগ, এখানে আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক, তা আমরা সম্পূর্ণ ত্যাগ করবে না, সম্পূর্ণ গ্রহণ করবে না, আমরা আংশিক করবো, হাইড্রোজেন আংশিক ত্যাগ করবো, হাইড্রোজেন আংশিক ক্লোরিন আংশিক গ্রহণ করবো। এখন দেখো, এখন আমাদের এদের তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য মানগুলি জানি। হাইড্রোজেন 2.1, তারপরে ক্লোরিন 3.0, অক্সিজেন 3.5, ফ্লোরিন 4.0। এখন এই মুখস্থ করে নাও, হাইড্রোজেন 2.1, ক্লোরিন 3.0, অক্সিজেন 3.5, ফ্লোরিন 4.0। আরো জানা দরকার, যদি আমাদের 0 তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে 1.9 এর মধ্যে হয়, কিসের পার্থক্য? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। তড়িৎ খেয়াল করো, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে 1.9 হয়, তাহলে সেই যৌগটা কি হয়? তড়িৎ ঋণাত্মক পার্থক্য বেশি দেওয়া হয়। অর্থাৎ তড়িৎ ঋণাত্মক পার্থক্য যদি বেশি হয়, তাহলে এখানে পানির মধ্যে একটি অংশ হাইড্রোজেন আংশিক ধনাত্মক হবে, অক্সিজেন আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হবে। যেমন দেখো, আমরা ব্যাখ্যা করা শুরু করি। যেমন দেখো, পানিকে পোলার যৌগ বলা হয়। পানিকে পোলার যৌগ বলা হয়, কারণ পানির অণুতে হাইড্রোজেন ও অক্সিজেন এর তড়িৎ ঋণাত্মকতার মান যথাক্রমে 2.1 ও 3.5। এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য 1.4। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এটা লিখে দেওয়ার কারণ হলো, আমি একটি করে দেব, আর দুটি কি তোমরা বাড়ির কাজ করে নিয়ে আসবে। যদি এইটা যদি তোমরা সম্পূর্ণ ক্লিয়ার হয়, তাহলে অবশ্যই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হাইড্রোজেন ফ্লোরাইড তোমরা একদম নিচে থেকে করে নিয়ে আসতে পারবে। আমি একটাকে সুন্দর করে বুঝিয়ে রেখে দেবো, বাকিটা কি তোমরা বাকি দুইটা তোমরা নিচে করে নিয়ে আসবে। দেখো, পানিকে পোলার যৌগ বলা হয় কারণ পানির মধ্যে হাইড্রোজেন ও অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান যথাক্রমে 2.1 ও 3.5। এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.4। অর্থাৎ অধিক তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে যদি আমাদের মান যদি 1.5 অর্থাৎ এই যে 0.5 থেকে 1.9 এর মধ্যে হয়, তাহলে সেটাকে আমরা বলি অধিক তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। এই কারণে অর্থাৎ অধিক
অধিক তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে আমরা একটু মুছে দিই, উপর থেকে মুছে দিলাম। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে হাইড্রোজেন আংশিক ধনাত্মক ও অক্সিজেন আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়। তাই পানিকে পোলার যৌগ বলা হয়। দেখো, যখন আমরা বলছিলাম এখানে যদি আমরা বলছি যে পানিকে পোলার যৌগ বলা হয়, কারণ পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1 ও 3.5, এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.4, অর্থাৎ অধিক তড়িৎ ঋণাত্মকতার কারণে হাইড্রোজেন আংশিক ধনাত্মক ও অক্সিজেন আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়, তাই পানি পোলার যৌগ বলা হয়। যদি আমরা এটাকে বলি HCl, তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত হয়? দেখো, হাইড্রোজেন 2.1, ক্লোরিন কত 3.0, পার্থক্য কত হয় 0.9। তাহলে এই মানটা দেখো, ওই যে আমাদের যে মানটা ছিল 0.5 থেকে 1.9, তার মানে এটা পোলার যৌগ। যদি 0.5 থেকে 1.9 এর মধ্যে হয়, 0.5 থেকে 1.9 এর মধ্যে হয়, তাহলে সেটাকে অবশ্যই পোলার যৌগ বলা হবে। তো দেখো, এখন যদি বলা হয় HCl কে পোলার যৌগ বলা হয়, তাহলে বলবো HCl কে পোলার যৌগ বলা হয় কারণ HCl অণুতে হাইড্রোজেন ও ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান যথাক্রমে 2.1 ও 3.0, এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত হবে? এখানে 0.9, অর্থাৎ অধিক তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে হাইড্রোজেন আংশিক ধনাত্মক, এখন অক্সিজেন কি হবে? ক্লোরিন আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়। তাই আমি পানির মধ্যে কি দেব? HCl কে পোলার যৌগ বলা হয়। এইভাবে তোমরা হাইড্রোজেন ফ্লোরাইড কি বাড়ি কাজ করে নেওয়া যাবে। এরপর দেখো আমরা আলোচনা করব OI2 অণুর বন্ধন গঠন প্রক্রিয়া বর্ণনা করব। এখন যখন আমরা পরিচয় দেব যে উদ্দীপকে OI মৌলটি হলো ফ্লোরিন, OI মৌলটি কি ফ্লোরিন, যার পরমাণু সংখ্যা 9। উদ্দীপকে OI মৌলটি হলো ফ্লোরিন, যার পরমাণু সংখ্যা 9। অতএব লিখবে উদ্দীপকে OI মৌলটি হলো ফ্লোরিন, যার পরমাণু সংখ্যা 9। অতএব OI2 অণুটি হলো ফ্লোরিন অণু। প্রথমে লিখবা ফ্লোরিন অণু, ব্র্যাকেটে দিবা F2। নিম্নে ফ্লোরিন অণু কি হবে? ফ্লোরিন অণুর বন্ধন গঠন প্রক্রিয়া, ব্যাখ্যা করা হলো বা বর্ণনা করা হলো। প্রশ্ন যেভাবে যাবে ওইভাবে লিখবি। অর্থাৎ আমার বলতেছে উদ্দীপকে
মৌলটি হলো ফ্লোরিন, যার পরমাণু সংখ্যা হলো 9, অর্থাৎ ওয়াই অণুটি হলো ফ্লোরিন অণু, ব্র্যাকেটে দিবা F2। এখন দেখো আমরা কাজ করব, এখানে ফ্লোরিনের ইলেকট্রোবিন্যাস করব, ফ্লোরিনের ইলেকট্রোবিন্যাস করব 1s2 নিম্নে ফ্লোরিন অণুর বন্ধন গঠন প্রক্রিয়া বর্ণনা করা হলো। এখন ইলেকট্রোবিন্যাস 1s2 2s2 2p কত 5 2p 5 আমরা এইভাবে লিখতে পারি দেখো, অর্থাৎ প্রথম শক্তি স্তরে কয়টি 2টি এবং দ্রুততার স্তর, তার মানে সেই শক্তি স্তরে ইলেকট্রন হলো 7টি। জাস্ট আমরা কি এখানে বর্ণনা লিখি, এখানে এই কথাটি বর্ণনা লিখবো যে এখানে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে এর সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে 7টি ইলেকট্রন আছে। আবার বলতেছি, এখানে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে সর্বশেষ শক্তি স্তরে অর্থাৎ দ্রুততর স্তরে 7টি ইলেকট্রন আছে। ফ্লোরিন তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস, ফ্লোরিনের নিকটস্থ নিঃশ্বাস কি নিয়ন, কত হবে ইলেকট্রন বিন্যাস 2 8। তার মানে এই কাঠামো অর্জন করতে কয়টি ইলেকট্রন লাগে 1টি ইলেকট্রন লাগে। কিন্তু দেখো ফ্লোরিন তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের স্থিতিশীল কাঠামো, আমরা জানি হিলিয়াম হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন অর্গানেসন, এগুলো হলো নিষ্ক্রিয় গ্যাস এবং এদের কাঠামো হলো স্থিতিশীল কাঠামো। তাহলে এখানে আমরা বলবো ফ্লোরিন, এখানে ফ্লোরিন দেখো, ফ্লোরিন তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের স্থিতিশীল কাঠামো অর্জন করার জন্য প্রতিটি ফ্লোরিন পরমাণু, অর্থাৎ আমরা যেহেতু কি F2 আছে, এ মানে কি আছে হোয়াইট মানে কি ফ্লোরিন অণু, এখানে 1 2 3 4 5 6, এখানে দেখো 1 2 3 4 5 6, দেখো তার মানে কি দেখো 7 লাগে ইলেকট্রন আছে এখানে। আমরা কি হয় এই ফ্লোরিন পরমাণুর সাথে 7টি আছে, এরও সাথে আছে, প্রত্যেক ফ্লোরিন পরমাণু তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস কি নিয়নের কাঠামো রাখতে চায়। এই জন্য ফ্লোরিন কি গ্রহণ করার ক্ষমতা থাকলেও কিন্তু গ্রহণ করতে পারতেছে না। এই চাচ্ছে অষ্টক পূর্ণ করার জন্য, এই চাচ্ছে কি নিয়নের মতো অষ্টক পূর্ণ করার জন্য। তার কি হবে দুটি ফ্লোরিন পরমাণু দেব, দুজনে ইলেকট্রন শেয়ার করবে যে না, দুই ইলেকট্রন হবে কি দেখো। তাহলে এরপর দেখো আমাদের বা এর জন্য গঠন করতে, আবার বলতেছি যে উদ্দীপকে ওয়াই মৌলটি হলো ফ্লোরিন, অর্থাৎ ওয়াই অণুটি হলো ফ্লোরিন অণু, নিম্নে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে F2 অণুর বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো। এবার লিখবো উপরে ইলেকট্রন বিন্যাসে দেখা যায় যে ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে অর্থাৎ দ্রুততর স্তরে 7টি ইলেকট্রন আছে। ফ্লোরিন তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের স্থিতিশীল কাঠামো অর্থাৎ অষ্টক কাঠামো পূর্ণ করার জন্য দুটি ফ্লোরিন পরমাণু নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে F2 অণু গঠন করে। দুটি ফ্লোরিন পরমাণু নিজেদের মধ্যে ইলেকট্রন কি শেয়ারের মাধ্যমে অষ্টক কাঠামো অর্জনের মাধ্যমে কি ফ্লোরিন অণু গঠন করে। নিম্নে ডায়াগ্রাম সাহায্যে দেখানো হলো। দেখো আমরা ডায়াগ্রামটা দেখা দিই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। একটু ডায়াগ্রামটা যদি দেখা যায় তাহলে ক্লিয়ার হবে। সেটা দেখো যে ফ্লোরিন, আমরা দেখো এখানে ফ্লোরিনের শক্তি প্রথম শক্তি 2টি আছে, দ্বিতীয় শক্তি কয়টি 7টি, 1 3 7টি আছে। প্লাস দেখো এখানে কি আছে
এক, দুই, তিন, সাতটি হয়ে যাবে, সাতটি হয়েছে। এখন কি করবে, এরা কি করবে, পরস্পর ইলেকট্রন দেখো, ওরা আছে সাতটি, ওরা সাতটি, কেউ কাউকে ছাড় দেবে না। তখন কি করবে, দুইটি পরমাণু পরস্পর ইলেকট্রন শেয়ার করবে, শেয়ার করলে এরকম হয়। এটা নিউক্লিয়াস। তাহলে কি হবে, দেখো এখানে আমাদেরকে ফ্লুইডের সাতটা সেকশন দেই, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, এখানে আছে দুইটা। তাহলে কাজ করি, এটা কি, প্রথম সূত্রে দুইটি, দ্বিতীয় সূত্রে কয়টি, সাতটি, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। তাহলে দেখো আমরা কি এখানে দুটো ফ্লোরিন অণু পরস্পর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ফ্লোরিন অণু গঠন করছে। তাহলে দেখো এখানে আমরা পরস্পর দেখো অষ্টকোণ পূরণ করছি। এই নিউক্লিয়াস দেখো ফ্লোরিন পরমাণু এই কার্বন ভিতরে দেখো কয়টা ইলেকট্রন আছে, সেই সূত্র কয়টা আছে, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, ঠিক এটা কোনো দেখে যাবে, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। তাহলে প্রত্যেকটা ফ্লোরিন পরমাণু নিজেদের মধ্যে ইলেকট্রনের মাধ্যমে অর্থাৎ অষ্টকোণের মাধ্যমে কি তোমার ফ্লোরিন অণু গঠন করছে। তার মানে কি এটাকে বলা হয় ইলেকট্রন কি শেয়ারের মাধ্যমে গঠিত হয়েছে। এইভাবে ফ্লোরিন অণুর বন্ধন গঠন প্রক্রিয়া ডায়াগ্রামের সাহায্যে দেখানো হলো। দেখো আমরা আরেকটা কাজ করি, সেম দেখো আমি আরেকবার বলি যে ফ্লোরিন উদ্দীপকে এফ বা কি ওয়াই মৌলটি হলো কি হবে, ফ্লোরিন, যার পারমাণবিক সংখ্যা 9। অতএব F2Y মৌলটি হলো ফ্লোরিন অণু। নিম্নে ইলেকট্রন বিন্যাসের ডায়াগ্রামের মাধ্যমে ব্যাখ্যা করা হলো। এবার হলো আমরা কি বলছি, ইলেকট্রন বিন্যাস করছে, ইলেকট্রন বিন্যাস করার পরে লিখছে যে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখা যায় যে যুদ্ধ স্তরে দুইটি, এই সাতটি ইলেকট্রন আছে। অর্থাৎ ফ্লুইড তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়ে স্থিতিকে অর্জন করার জন্য দুইটি ফ্লুইড পরমাণু অর্থাৎ প্রতিটি ফ্লুইড পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ফ্লুইড অণু গঠন করছে। নিম্নে ডায়াগ্রামটিতে দেখানো হলো, চিত্র লেখা, চিত্র ফ্লুইড অণুর ডায়াগ্রাম। তাহলে এইভাবে আমরা কি করলাম, ওয়াই অণুর বন্ধন গঠন প্রক্রিয়া বর্ণনা করা হলো। তাহলে আমরা দেখো এবার কাজ করব OX ও Y দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। আমরা এবার দেখো OX ও Y দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া। তার মানে উদ্দীপকের X মৌলটি হলো কি, এখানে কার্বন সংখ্যা সোডিয়াম এবং Y কার ফ্লোরিন, কি বলছো, ফ্লোরিন। তাহলে অতএব সোডিয়াম ফ্লোরিন দ্বারা গঠিত যৌগ হলো সোডিয়াম ও ফ্লোরিন দ্বারা গঠিত যৌগটি হলো সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড। তাহলে এখন সোডিয়াম ফ্লোরাইডের বন্ধন গঠন প্রক্রিয়া আমরা ডায়াগ্রামের সাহায্যে ইনশাআল্লাহ ব্যাখ্যা করতে পারবো। তাহলে দেখো আমরা লিখব উদ্দীপকে X ও Y মৌল দুটি যথাক্রমে সোডিয়াম ও ফ্লোরিন, এদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 11 ও 9। অতএব অতএব সোডিয়াম ও ফ্লোরিন দ্বারা গঠিত যৌগটি হলো সোডিয়াম ফ্লোরাইড। এখন কাজ করব আমরা, এখানে কি নিম্নে এর বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো। আমরা কি করব, ইলেকট্রন লিখব 1s2 2s2 2s6 3s1, তারপর 2 8 1। প্রথম সূত্রে দুইটি, দ্বিতীয় সূত্রে 8টি, তৃতীয় সূত্রে কি একটি। এবার লিখব ফ্লোরিন 1s2 2s2 2 বিকজ অর্থাৎ দেখো 5 অর্থাৎ 2 কত 7।
আমরা করব এখানে জাস্ট যা লিখেছি সেটাই ব্যাখ্যা করব। এখানে সোডিয়াম ও ফ্লোরিনের ইলেকট্রোবিন্যাস থেকে দেখা যাচ্ছে যে সরি আরেকটু বলি, এখানে একটা ব্যাখ্যা করি। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে সর্বশেষ স্তরে কয় ইলেকট্রন আছে? একটি ইলেকট্রন আছে। সোডিয়াম তার নিকটস্থ মিশ্র গ্যাস কি হবে? নিয়নের স্থিতিশীল কাঠামো অর্জন করার জন্য শেষ স্তরে কি হবে? একটি ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে দেখো তো কি হয়, সোডিয়াম যদি একটা ত্যাগ করে তাহলে কি হবে? সোডিয়াম প্লাস। এবার দেখো ফ্লোরিন পরমাণু নিকটস্থ মিশ্র গ্যাস কি? ওই নিয়ন। নিয়ন এর স্থিতিশীল কাঠামো অর্জন করার জন্য কি কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? একটি ইলেকট্রন গ্রহণ করবে। অপরদিকে ফ্লোরিন পরমাণুর সর্বশেষ স্তরে একসাথে ইলেকট্রন আছে। ফ্লোরিন তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস এবং নিয়নের স্থিতিশীল কাঠামো অর্জন করার জন্য কি হবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে। কাকে গ্রহণ করবে? ওই সোডিয়াম যেটা ত্যাগ করছে। আরেকবার বলে, সোডিয়াম তার শেষ স্তরে একটি ইলেকট্রন আছে। এটি তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো অর্জন করার জন্য সেই শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হয়েছে। অপরদিকে ফ্লোরিন পরমাণু তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো লাভ করার জন্য সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটি অর্থাৎ দানকৃত ইলেকট্রনটি গ্রহণ করে ফ্লোরাইড আয়নে পরিণত হয়। এখন 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 সোডিয়াম আয়ন ও ফ্লোরাইড আয়ন পরস্পর স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে, সোডিয়াম আয়ন ও ফ্লোরাইড আয়ন পরস্পর স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে সোডিয়াম ফ্লোরাইড যৌগ গঠন করে। এখন স্থির বৈদ্যুতিক মানে সোডিয়াম এবং ফ্লোরাইড কি বল? স্থির বৈদ্যুতিক মানে বিদ্যুৎ কি স্থির বৈদ্যুতিক, তার মানে কি হয়? পরস্পরকে সমানভাবে আকর্ষণ করবে। আকর্ষণ বিদ্যুৎ যেরকম আমাদের কি হয় পরস্পরকে, যেমন কি আমরা নেগেটিভ পজিটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ করে, যেমন আমাদের দুইটা তার যদি সংযোগ হয় তাহলে আমাদের কি আমরা বিদ্যুতের দিকে সমানভাবে চার্জ প্রবাহিত হয়। তাহলে দেখো আমরা এখন আবার একটু ব্যাখ্যা করি। সোডিয়াম আবার প্রথমে ব্যাখ্যা করি উদ্দীপকের x ও উদ্দীপক y মূলত যথাক্রমে সোডিয়াম ও ফ্লোরিন। অতএব সোডিয়াম ও ফ্লোরিন দ্বারা গঠিত যৌগ হলো সোডিয়াম ফ্লোরাইড। এখন সোডিয়াম ফ্লোরাইডের বন্ধন গঠন প্রক্রিয়া নিম্নে ইলেকট্রন বিন্যাস ও ডায়াগ্রামের সাথে দেখানো হলো। এখন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখা যায় যে সেই শক্তিতে কত ইলেকট্রন আছে? একটি ইলেকট্রন আছে। সোডিয়াম তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো লাভ করে যায়। নিয়নের কাঠামো কি হয় আমাদের? দেখো 2A, তার মানে কি ইউজ দেখতে ত্যাগ করে তাহলে আমরা কাঠামো লাভ করব। তার মানে কি সোডিয়াম তার শেষ শক্তি থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে কেবল সোডিয়াম আয়নে পরিণত হয়। অপরদিকে ফ্লোরিন ওই সোডিয়ামের ধান দিয়ে ইলেকট্রন গ্রহণ করে হয় ফ্লোরাইড আয়ন পরিণত হয় একটা গ্রহণ করে। এখন সোডিয়াম আয়ন ও ফ্লোরাইড আয়ন পরস্পর স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে সোডিয়াম ফ্লোরাইড যৌগ গঠন করে। সোডিয়াম ফ্লোরাইড একটি আয়নিক যৌগ। দেখো আমরা এটা কিভাবে বন্ধ গঠন করে ডায়াগ্রামের মাধ্যমে। 1 2 যেটা শক্তি কয়টি? 8টি। যেটা শক্তি কয়টি? 1টি। এটা হলো সোডিয়াম প্লাস ফ্লোরিন। 2 নিউক্লিয়াস কত হয়? 7টি। 1 3 5 6 7। এখন কি করবে? এই একটা ইলেকট্রন কেবল ত্যাগ করবে, ফ্লোরিন করবে সেটা গ্রহণ করবে। গ্রহণ করে কি হয়? দেখো এখানে যদি একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম তাহলে এই শক্তি সোনা থাকে না, তখন কি হয়? শক্তি সোনা দুইটা হয়ে যায়। তাহলে কি হবে? দুই নিউক্লিয়াস 1 2 3 4 5 6 7 8 8। তাহলে আমরা দেব কি এখানে সোডিয়াম প্লাস, এবং কি দেব? ও একটা গ্রহণ করলে
আর ইলেকট্রন মারবে বা শক্তি স্তর দুইটা সে দুইটা থাকবে। এক দুই কটা হবে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। তার মানে কি একটা গ্রহ গুলো অষ্টপূর্ণ হবে, তাহলে কি হবে? মাইনাস। দেখো ফ্লুইড আয়ন চিত্র লেখো, চিত্র সোডিয়াম ফ্লুরাইডের ডায়াগ্রাম। আমরা এইভাবে আমরা সোডিয়াম কি ফ্লুরাইডের ডায়াগ্রাম ব্যাখ্যা করতে পারবো। সেম দেখো যদি আমরা এইটা যদি আমরা পারি ভালো করে বুঝে থাকি, তাহলে অবশ্যই সোডিয়াম ফ্লুরাইড যখন পাচ্ছি তাহলে অবশ্যই কি বলবো পটাশিয়াম ফ্লুরাইড পাবো, পটাশিয়াম ফ্লুরাইড পাবো, পটাশিয়াম ক্লোরাইড পাবো, সোডিয়াম ফ্লুরাইড যদি সোডিয়াম ক্লোরিন দেয় সেটা পাবো। সেম ভাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, তারপরে কি ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড সরিয়ে ফেলতে পারবো। একটি জিনিস যদি আমরা ভালো করে বুঝে থাকি তাহলে আমরা কি সবগুলো সৃজনশীল আমরা ব্যাখ্যা করতে পারবো। যখন তোমরা বাড়ি কাজ করবে এইটা ভালো করে বাসায় গিয়ে পড়বে বা খাতায় লিখবে, লেখার পরে বাড়ির কাজ করবে কি সোডিয়াম এটা সহ সোডিয়াম ফ্লোরাইড, পটাশিয়াম ফ্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম দেখো এইবারে করো, তারপরে দেখো সোডিয়াম ক্লোরাইড করবে। এরপর তোমরা এগুলো আমি পরে দিন আবার দিয়ে দুই আছে দুই আছে এগুলো আমি পরে দিন আলোচনা করবো ইনশাআল্লাহ। যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করো। যাই হোক আশা করি তোমরা বুঝেছো কি বুঝতে পারছো ইনশাআল্লাহ। তারপরে যদি কোনো প্রবলেম হয় মোবাইল নাম্বার দিয়ে আছে তাহলে আমি মোবাইল নাম্বার দিয়ে দেই। মোবাইল নাম্বার কি ফোন দিলে যদি কোনো প্রবলেম হয় নাম্বারটা হলো 0101689178767। তারপর যদি কোনো প্রবলেম হয় মোবাইলের সামনে গিয়ে যোগাযোগ করবে। আশা করি